আপনারা জানেন এসআইআর এর আবহাওয়ায় রাজ্যের পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে। আসলে মানুষের যে অধিকার ন্যূনতম স্বাধীনতার পরে সার্বজনীন ভোটাধিকারের মধ্য থেকে এবং বামফ্রন্টের প্রচেষ্টায় প্রথম 18 বছরের মধ্যে ভোটাধিকার, তার আগে 21 বছর ছিল, অর্থাৎ গণতন্ত্রের সম্প্রসারণ। স্বাধীনতার পরে এটা একটা বড় লড়াই, যে স্বাধীনতা যে গণতন্ত্র আমরা পেয়েছি সেটাকে আরও সম্প্রসারিত করব না সংকুচিত করব। এই সম্প্রসারণের জন্য বামপন্থীরা বরাবর লড়াই করেছে অধিকার অর্জনের। আর শাসক শ্রেণী, শাসক দল, দক্ষিণপন্থীরা সবসময় চেয়েছে নানান অজুহাতে এটাকে অধিকার ক্ষেত্রটাকে সংকুচিত করা। তাহলে আজকে আমাদের যে সাংবিধানিক অধিকার, আমাদের যে গণতান্ত্রিক অধিকার, আমাদের যে মানবাধিকার, আমাদের যে সাম্যের অধিকার, সমতা অধিকার, যে ন্যূনতম যা পেয়েছি সেটাকে ক্রমাগত এই দক্ষিণপন্থীদের শাসনে আমাদের দেশ জুড়ে এবং আমাদের রাজ্যে এটাকে ক্রমাগত সংকুচিত করা হচ্ছে। প্রথমে লোভ প্রলোভন দিয়ে, তারপরে ভয় দেখিয়ে, গুন্ডা বদমাইশ দেখিয়ে, তারপরে হচ্ছে প্রশাসনের একটা অংশকে ব্যবহার করে, আর এখন তো একেবারে মুড়িমুড়কির মতো যাচ্ছে তাই। পুলিশ, সাধারণ প্রশাসন, এমনকি নির্বাচনের সঙ্গে যুক্ত যারা আছে, রাজ্য নির্বাচন কমিশন হোক আর কেন্দ্রীয় নির্বাচন কমিশন হোক, তাকে ব্যবহার করে এই ভোট লুট, সেই লুটের পঞ্চায়েত থেকে গোটা দেশ লুটের ব্যবস্থা করা। আর এটা শুরু হয় ভোটার লিস্ট থেকে। এই জন্য এটা গুরুত্বপূর্ণ। এটাকে ছলে বলে কৌশলে কিছুটা মিডিয়া প্রচারের মধ্য দিয়ে, কখনো এটাকে ভিনদেশি, কখনো হচ্ছে রোহিঙ্গা, কখনো জেহাদি, কখনো বাঙালি, কখনো মতুয়া, এরকম নানান রকমের নাম দেওয়া হয়। কিন্তু গোটা বিশ্বে এটা হচ্ছে এই ধরনের ফোবিয়া তৈরি করা হয়, ভয় তৈরি করা হয়, আতঙ্ক তৈরি করা হয়, যাতে মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়। সেই সুযোগে আমরা আগেই বলেছি, আপনাদের আগে থেকেই প্রস্তুতি নিয়েছিলাম, এবং এই মানুষের যে ভোটাধিকার সেটা আমাদের রক্ষা করতে হবে। আসলে বাংলাকে বাঁচাতে হবে। আমাদের যে বাংলা বাঁচাও, আমরা যাত্রা ঘোষণা করেছি, আগের দিন বলেছি, রাজ্য কমিটি বৈঠক হয়েছে, বাংলা বাঁচাও যাত্রা। কোচবিহারের তুফানগঞ্জ থেকে শুরু হবে 29শে নভেম্বর। বাংলা বাঁচাও যাত্রা তুফানগঞ্জ থেকে বেরিয়ে আলিপুরদুয়ার জেলা, জলপাইগুড়ি জেলা, দার্জিলিং জেলা, তার থেকে উত্তর দিনাজপুর, মালদা, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, কামারহাটিতে এসে শেষ হবে 17 ডিসেম্বর। সমাবেশ হবে প্রথমে তুফানগঞ্জে 29 তারিখে, সেখান থেকে শুরু হবে, শেষ হবে যেদিন কামারহাটিতে উত্তর চব্বিশ পরগনায়, সেদিনও সমাবেশ হবে। মাঝে বিভিন্ন জেলায় বিভিন্ন সমাবেশ হবে। এটা মাল্টি মডেল বাংলা বাঁচাও যাত্রা হবে, নানার মাধ্যমে, গাড়ি করে, বাসে, কোথাও মোটরসাইকেল র্যালি, কোথাও সাইকেল, কোথাও পদব্রজে, নানান অনুষ্ঠানের মধ্যে চলবে। বিভিন্ন বিষয় নিয়ে আমাদের হচ্ছে তোমার গিয়ে ফোকাস হবে ক্যাম্পেইনের। দেশটাকে বাঁচাতে হবে, আর দেশটা বাঁচাতে হলে আসলে বাংলাকে বাঁচাতে হবে। নানান দিক থেকে আজকে বাংলা আক্রান্ত। এসআইআর এর বিরোধিতায় প্রতিবাদে মুখ্যমন্ত্রী তিনি নিজে মিছিল করলেন, মিছিলে পা মেলাবেন। এনুমারেশন ফর্ম ডিস্ট্রিবিউশন চলছে, এবং যে খবর সামনে আসছে যে মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে বিএলও তিনি এনুমারেশন ফর্ম দিয়ে এসছেন, কিন্তু মুখ্যমন্ত্রী নিজে সেই বিষয়টা ভিত্তিহীন বলে ইতিমধ্যেই এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন। কিন্তু তুমি কি দূরদর্শনের সংবাদ পড়ছো? না, প্রশ্নটা করো। এই যে এনুমারেশন ফর্ম, সেগুলো তো তৃণমূলের নেতৃত্ব তারা সকলেই নিচ্ছেন, প্রত্যাখ্যান করছেন না কেউ। তাহলে এটা কি রাজনৈতিক দ্বিচারিতা নয়? আচ্ছা, প্রথমে মুখ্যমন্ত্রী মিছিল কোথায় করেছেন? কলকাতায়। কলকাতা কোথায়? স্পেসিফিক জায়গা চাইছি, কোন জায়গায়? আম্বেদকরের মুক্তির পাদদেশ থেকে রেড রোডে। রাজনৈতিক মিছিল রেড রোডে কবে করতে দেওয়া হয়? ওই রেড রোডের ধারে
আমরা করোনার সময় গলায় ঝুলিয়ে বলেছিলাম ফ্রি করতে হবে ভ্যাকসিন, তখন টাকা বলেছিল, কত মৃত্যু হয়েছে তার তালিকা প্রকাশ করতে হবে, আর যাদের রোজগার বন্ধ হয়ে গেছে তাদেরকে অন্তত 750 টাকা করে দিতে হবে ক্ষতিপূরণ। তার জন্য কেস করা হয়েছিল, রোডের ধারে ডিস্টেন্স মেনটেন করে 2 মিটারের। এর আগে ভাইপো যখন নাটক করেছে, কলকাতা পুলিশ রাজভবনের ওখানে মণ্ডপ বেঁধে দিয়েছিল, আর এখন রেড রোডে রাজনৈতিক মিছিল হলো। তাহলে এটা রাজতন্ত্র না গণতন্ত্র? সংবিধানের প্রথম কথা হচ্ছে সবার জন্য সমান সুযোগ, সমান অধিকার। তাহলে কলকাতা পুলিশ কত অপদার্থ, আর রেড রোডটা হচ্ছে প্রতিরক্ষা দপ্তরের। সেটিংটার কথা বুঝতে পারছো? ফোর্ট উইলিয়াম থেকে, ডিফেন্স থেকে। কোন এফআইআর করা হয়েছে? ডিফেন্সের এলাকায় যদি কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটিস হয় তার জন্য কলকাতা পুলিশ থেকে পারমিশন নিতে হয়, এবং আমাদের ডাইরেক্টর স্টেট আছে মিলিটারি ডিপার্টমেন্টের বেঙ্গল এরিয়ার জিওসির অফিসের আন্ডারে, তারখান থেকে পারমিশন নিতে হয়। তার তুই বললে শুধু মিছিলটা নাটক নয়, তাহলে গোটা এসআইআর প্রক্রিয়া নিয়ে বিজেপি এবং তৃণমূল, কেন্দ্র এবং রাজ্য সরকার একটা বড় পলিটিক্যাল থিয়েটারে ইনঅ্যাক্ট করছে নাটক। উনি বলেছিলেন এসআইআর অন মাই ডেড বডি, বলেছিলেন না? মৃত আমি বেঁচে থাকতে এসআইআর করতে দেবো না। এসআইআর চালু হলো, আমি দেখলাম উনি দিব্যি মিছিল করে হাঁটছেন, ডেড বডি তো হাঁটে না। তাহলে এইসব তো ভাঁওতা, এবং এইগুলো হবে বলেই তো আমরা প্রথম থেকে বলেছি আমরা প্রিন্সিপালি এসআইআর এর বিরুদ্ধে। উই অপোজড। কোনো দরকার ছিল না ঢাকঢোল পিটিয়ে করার। ইলেকশন কমিশন চাইলে আজকের টেকনোলজিতে ভোটার লিস্ট শোধরাতে পারে, এনুমারেশনও করতে পারে, কিন্তু বিহার ইলেকশনকে কেন্দ্র করে আমরা দেখলাম এইটাকেই একটা রাজনৈতিক পদক্ষেপ নেওয়া হলো। তখন মিডিয়া সব বলেছিল না কোথায় বাহরিন, কোথায় নেপালি, কোথায় বিদেশি সব ভরে গেছে। কটা পেয়েছে বিদেশি বিহারের? আজ পর্যন্ত বলতে পেরেছে ইলেকশন কমিশন? কটা বিদেশি ভোট নাম কেটেছে? মহিলাদের নাম কেটেছে, আদিবাসীদের নাম কেটেছে, সংখ্যালঘুদের নাম কেটেছে, তপশিলি জাতির নাম কেটেছে, প্রান্তিক মানুষের নাম কেটেছে, পরিযায়ীদের নাম কেটেছে, কিন্তু কটা বিদেশি পেয়েছে? আর মিডিয়া এরকম অমুক নেতা বলেছে, তমুক নেতা বলেছে, এত কোটি বিদেশি, পৃথিবীর প্রায় সব দেশের নামই বলে দিয়েছিল যে সব দেশের লোকজনের ইরান, ইরাক সব পাওয়া গেছে ওখানে। এই মিথ্যা খবর দিয়ে লাভ কি? আর এখনও তাই হচ্ছে, প্রতিদিন ঘোষণা হচ্ছে মানুষকে ভয় এবং আতঙ্কিত করার জন্য, মূল ইস্যু থেকে সরে যাওয়ার জন্য। কেরালা এসআইআর এর বিরুদ্ধে বিধানসভায়, অ্যাসেম্বলিতে রেজলিউশন পাস করেছে, কারণ একটা কনস্টিটিউশনাল অধিকার আছে। ইলেকশন কমিশন সাংবিধানিক বডি, সে করতে পারে, কিন্তু আমি যদি প্রিন্সিপালি অপোজ করি তাহলে আমার যে কনস্টিটিউশনাল ইনস্ট্রুমেন্ট আমার হাতে আছে সেটা নেব। তাহলে শাসক দল বিধানসভায় মেজরিটি, সে বিধানসভায় সরকার প্রস্তাব নিয়ে এসছে, পাশ করেছে। তাহলে রেড রোড থেকে কত দূরে বিধানসভা? জেনুইনলি তৃণমূল এসআইআর এর বিরুদ্ধে হতো তাহলে অ্যাসেম্বলিতে প্রস্তাব পাশ করতে পারত। তামিলনাড়ু, তারা সব দলের বৈঠক ডেকেছে, ডেকে 49টা দল তারা সুপ্রিম কোর্টে কেস ফাইল করেছে। তাহলে একটা ছিল কনস্টিটিউশনাল আর একটা হচ্ছে লিগ্যাল। সরকারের এই অধিকার ছিল চোরদের বাঁচানোর জন্য যান, তদন্ত আটকানোর জন্য যান, ধর্ষকের শাস্তিকে মকুব করার জন্য যান কোর্টে, কোটি কোটি টাকা খরচা করেন। তাহলে এটার জন্য কেন কোর্টে গেলেন না? হাইকোর্ট কত দূরে রেড রোড থেকে? এইগুলো হচ্ছে কারসাজি। তাহলে তামিলনাড়ু ফলো করতেন যে না সিপিএম পিনারাই বিজয়ন কেরালা মডেলে যাবো না, তাহলে তামিলনাড়ুতে যেতেন, ইন্ডিয়া ব্লক। আরে বিরোধীরা মিছিল করে, মিটিং করে, সমাবেশ করে, বামপন্থীরা করেছে, বাম দলরা করেছে, কারণ তাদের কাছে অন্য কোনো এই লিগাল অ্যান্ড কনস্টিটিউশনাল ইনস্ট্রুমেন্ট নেই, তখন পলিটিক্যাল ইনস্ট্রুমেন্টে ব্যবহার করতে হয়। কিন্তু ওনার কনস্টিটিউশনাল ইনস্ট্রুমেন্ট তিনি ব্যবহার করলেন না।
ওনার লিগাল ইনস্ট্রুমেন্ট অ্যাভেলেবল আছে, তিনি ব্যবহার করলেন না। তিনি অল পার্টি মিটিংও রাখলেন না, পলিটিক্যাল যেটা ইনিশিয়েটিভ আছে। ঠিক সিএ এনআরসির সময় যেরকম ধোকা দিয়েছিলেন, চুপি করে মমতা গিয়ে ওই রাজভবনে গিয়ে মোদির সঙ্গে দেখা করেছিলেন, যখন আমরা গো ব্যাক টু মোদি বলেছিলাম, সবাই মিলে বলা হয়েছিল সিএ এনআরসির সময়, উনি চুপি সারে গিয়ে বলেছিলেন আমি তোমাদেরই লোক।